এই স্লাইডটা কি দেখছিলাম আমরা? এই পর্যন্ত পড়েছিলাম মনে হয় না? ICT selection criteria, class 1, class 2A আর class 2B এবং class 3। ক্লাস 3 হলো ওই স্পোর্টস করার জন্য আইসিডি লাগানো যাবে না। আর ক্লাস 1 যদি থাকে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের থাকে, অ্যারেস্ট হলে তো আর হবে না, মানে সার্ভাইভাল অফ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট অথবা ভেন্টিকুলার ক্লাস 1। আর ক্লাস 2 হলো যদি ওই রিস্ক স্কোর গুলা থাকে, মোর দেন 1 রিস্ক ফ্যাক্টরের মধ্যে যদি থাকে, খুব এলবিএস যদি থাকে 30 মিলিমিটারের বেশি, অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি সাডেন কার্ডিয়াক ডেথ, আনএক্সপ্লেইনড সিনকোপ, অ্যাওর্টিক অ্যানিউরিজম আর ইজেকশন ফ্র্যাকশন 50%। এইটা একটু মনে রাখতে হবে যে কনসেন্ট্রিক মানে সরি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে ইজেকশন ফ্র্যাকশন কিন্তু হলো মানে 40%-এর নিচে চিন্তা করে, কিন্তু এখানে 50%-এর নিচে। আর নন সাস্টেন্ড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি হয়, সেটা যদি চিলড্রেন হয় তাহলে মানে 2A, আর 2A অ্যাডাল্ট হলে B, অথবা এলজি মানে ওই যে ওই মানে গ্যালাডেনিয়াম মানে এক্সিসে যদি থাকে, অথবা সিআরএম করে যদি পাওয়া যায়, তখন management of symptomatic patient with obstructive hypertrophic cardiomyopathy মানে symptomatic asymptomatic বড় হয়নি না? ওকে, সরি। জি, management of symptomatic patient with obstructive hypertrophic cardiomyopathy, মানে হুকামও বলে অনেকে, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। আসলে নামটা হলো মানে অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অনেক নামেই মানুষে জাস্ট অ্যাওর্টিক স্টেনোসিস যেরকম সিমটম হয় ওইরকম সিমটম, চেস্ট পেইন, ডিসনিয়া, সিনকোপ এন্ড প্রি সিনকোপ, গ্রেডিয়েন্টটা বাড়ে সেজন্য। এখন ফার্স্ট লাইন ট্রিটমেন্টের ভিতরে হলো বিটা ব্লকার, নন সিলেক্টিভ বিটা ব্লকার, class 1 in patient with obstructive hypertrophic cardiomyopathy and symptoms activated to left ventricular outflow tract obstruction, non-vasodilating beta blocker and titrated to effectiveness beta blocker, তবে vasodilatory beta blocker না, vasodilator ছাড়া। নেক্সট হলো মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যদি কারো বিটা ব্লকার ইনএফেক্টিভ থাকে অথবা বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। In patient with obstructive hypertrophic cardiomyopathy and symptoms attributed to left ventricular outflow tract obstruction for whom beta blocker are ineffective or not tolerated, substitution to non-dihydropyridine calcium channel blocker. কিন্তু ভ্যারাপামিল আর ডেলটিয়াজিম কখন দিতে পারবেন না? কন্ট্রাইন্ডিকেশন যদি ফেইলিওর থাকে, যদি ইজেকশন ফ্র্যাকশন 50-এর নিচে থাকে,
তাহলে মানে ব্যারাপামিল ডিলটিয়াজিম পারতপক্ষে অ্যাভয়েড করবেন, বিশেষ করে ব্যারাপামিল। For patients with obstructive hypertrophy who are persistent severe symptom attributed to left ventricular protoporphyrin despite beta blocker or calcium channel or dihydropyridine calcium channel blocker, either adding a diazepamide in SRT মানে এটা হলো septal reduction therapy performed at experienced center. যদি আমি বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফেল করে তাহলে ডায়াজেপাইরামাইড যোগ করা যায়। এই কোশ্চেনটা আমাকে কিসে জিজ্ঞাসা করছিল, আমার এমডি কার্ডিওলজির এডমিশন টেস্টে জিজ্ঞাসা করছিল যে আর কি দেওয়া যায়। আর পারছিলাম আমি, স্যাররা খুশি হয়েছিল। তবে সেটা এই ড্রাগটা এখন আর ইউজ করা হয় না, কিন্তু একটা ভালো একটা ইউজ আছে এই ড্রাগটার। এই ড্রাগটার নাম জানো? ডাইসাপারমেট কি নামে পাওয়া যায়? না স্যার, কি নামে স্যার? রিদমুডান। আমরা কি কারণের নাম শুনি নাই স্যার। হ্যাঁ, এটা মানে আগে মানে একসময় খুব ইউজ হইতো, পরে আর এই ড্রাগটা মানে হাস্টের লেটেস্ট যে এডিশন যেগুলো ছিল পরপর দুইটা, এখন 14 এবং 13 দুইটা এটা উঠাই দিছিল, যে এটা আর ইউজ করা হইতো না। টিস্যু দিয়ে পরে তোরা পুরো বলিস, সে বাইক করবে না। দুজনেরই মাইক দেবে, একটু পানি ঢুকে শেষ করে নিতে বলতে। আর ফর পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এগুলো সব ক্লাস 1 এন্ড একুট হাইপারটেনশন। এইটা আমি নিজেও জানতাম না এই গাইডলাইনের আগ পর্যন্ত। ফর পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এন্ড একুট হাইপারটেনশন who do not respond to fluid administration, intravenous phenylephrine or other vasoconstrictor agent without inotropic activity alone or in combination with beta blocker is recommended. তার মানে হইতেছে যদি হাইপোটেনশন হয় তাহলে ফ্লুইড চ্যালেঞ্জ করতে পারবেন আপনি কেয়ারফুলি। এরপর যদি না হয় সেই ক্ষেত্রে হলো ফিনাইল মানে ইপিনেফ্রিন যেগুলোর আইনোট্রপিক অ্যাক্টিভিটি কি, যেমন বাড়াইতে পারবে না সে, মানে ফোর্স অফ মানে কন্ট্রাকশন সরি রেট বাড়াইতে পারবে না। রেট বাড়াইলে কি হবে, টেকিকার্ডিয়া হলে কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সেই জন্য রেট বাড়ানো যাবে না, কিন্তু যদি করা যায়, ভ্যাসোকনস্ট্রিকশন করা যায় অথবা এরকম যদি করা যায় তাহলে তার সাথে আর বিটা ব্লকার দিয়ে দিতে হবে যাতে রেট কমে থাকে। একদিকে হাইপারটেনশন আছে আর একদিকে দেখেন বিটা ব্লকার কম্বিনেশন দিতেছে। এই জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি, একটু ঝামেলাপূর্ণ। যেহেতু এটা একটু ঝামেলাপূর্ণ, এটা একটু ভালো করে জানিয়ে নেবেন, মানে যে মানে হাইপারটেনশন এবং হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হাইপারটেনশন আছে, সেইটার মানে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বা ট্রিটমেন্ট কি ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। ফ্লুইড দেবেন, এরপরে হলো ভ্যাসোকনস্ট্রিক্টিং এজেন্ট থাকবে,
অ্যালোন অথবা ইন কম্বিনেশন উইথ বিটা ব্লকার, ক্লাস 1 ইন্ডিকেশন। এরপরে ক্লাস 2 মানে ক্লাস 2B এবং হার্ম, এইটা হইতেছে আগে হার্মটা জানি। ফর পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ হাইপারটেনসিভ cardiomyopathy and severe symptoms of hypotension, very high resting gradient more than 100, as well as children less than 6 weeks of age. বেরাপামিল না করতেছে হাইপোটেনশন থাকলে আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে। আর 2B যেটা আছে সেটা অতটা না জানলেও চলে। সেটা হইতেছে ডায়াবেটিক্স দেওয়া যায় মানে এইসের ভিতরে। ফর পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি উইথ ডিসনিয়া and with a volume overload and high left atrial filling pressure, despite other hypertrophic cardiomyopathy guideline directed medical therapy, cautions of use of low dose oral diuretics should be considered. আপনি যদি ভলিউম ওভারলোডের এভিডেন্স থাকে তাহলে ডায়ুরেটিক যোগ করতে পারবেন। এই যে জায়গাটা আছে সেটা হলো ভ্যাসোডাইলেটর গুলা ইন্ডিকেটেড। কারণ হইতেছে এদিক থেকে ভ্যাসোডাইলেটর হলে মানে এদিকে ব্লাড প্রেশার যখন কমবে অথবা ভ্যাসোডাইলেটেশন হবে তখন লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের ওই পাশে এলবি মানে ইডিপির সাথে এইটার সাথে ওই কমে যাবে গ্রেডিয়েন্ট, মানে প্রেশার আরো বেশি কমলে গ্রেডিয়েন্ট বাড়বে। এই জন্য হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে ভ্যাসোডাইলেটর কন্ট্রাইন্ডিকেটেড এবং ক্লাস 2 মানে বি এটা ডিসকন্টিনিউশন করতে বলছে। কন্ট্রাইন্ডিকেশন বলে নাই আর কি, কন্ট্রাইন্ডিকেশন বা 3 বলে নাই। কিন্তু একই সাথে এগুলো আবার দিতে পারবেন আপনি, ইন্ডিকেশন আসবে এবং ক্লাস 1 হবে যদি হার্ট ফেলিওর থাকে। এখন আমরা যদি দেখি চার্ট দেখি, যে আর ইনভেসিভ মানে ট্রিটমেন্টের ভিতরে আছে, ইনভেসিভ ট্রিটমেন্টের ভিতরে যে সেপ্টাল রিডাকশন থেরাপি যেটা আছে সেটা আছে, আর হলো অ্যালকোহল ইউজ করে যদি সেপ্টাল অ্যাবলেশন করা হয় সেটা আছে। ইনভেসিভ মানে শোনা যায় আমাকে? জি স্যার। আচ্ছা, এখানে ইনভেসিভ যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই স্ট্র্যাটেজি গুলোর ভিতরে আপনার অবস্ট্রাকটিভ পেপিলারি মাসেলের যদি ইলাঙ্গেশন থাকে, মার্টলি ইলাঙ্গেটেড মাইট্রাল লিপ লিডস থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এতে সার্জিক্যাল মায়োমেক্টমি প্রেফার করা হবে। এবং কত ইনভেসিভ ক্রাইটেরিয়ার জন্য কতগুলো আছে, ক্লিনিক্যাল, হেমোডাইনামিক এবং অ্যানাটমিক্যাল কনসিডারেশন। ক্লিনিক্যালি পেশেন্ট সিমটোমেটিক থাকবে, হেমোডাইনামিক্যালি মানে গ্রেডিয়েন্ট 50% এর উপরে থাকতে হবে এবং মানে অ্যাসোসিয়েটেড সেপ্টাল হাইপারট্রফি অথবা অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল মাইট্রাল ভালভ থাকবে এবং অ্যানাটমিক্যালি মানে টার্গেটেড সেপ্টাল থিকনেস সাফিসিয়েন্ট। এইগুলোর ভিতরে আমি সরাসরি ইসে যাই, গাইডলাইনে ইসের ভিতরে যাই। এই স্ট্র্যাটেজিটার ভিতরে যাই, এটা একটা মানে ম্যানেজমেন্ট অফ সিমটোম্যাটিক পেশেন্ট উইথ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে কি করবেন। এটার একটা হলো যদি থাকে ট্রিটমেন্ট অফ আদার কোমরবিডিটিস অ্যাকর্ডিং টু গাইডলাইন, এটা করবে। এরপরে আপনি দেখবেন অবস্ট্রাকটিভ আছে কিনা। এইটা ফিগার 5টা আমরা পরে আলাপ করব, যেটা নন অবস্ট্রাকটিভ। এটা
যদি সিমটোমেটিক থাকে তাহলে ভ্যাসোডাইলেটরি যে বিটা ব্লকার আছে এগুলো আপনি দিবেন না অথবা অ্যাভয়েড করবেন, উইথড্র করবেন। এবং একই এট দি সেম টাইম যদি ভ্যাসোডাইলেটর যদি থাকে, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার গুলো থাকলে ডিগক্সিন এই সমস্ত গুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যাভয়েড ভ্যাসোডাইলেটরস অ্যান্ড হাই ডোজ ডায়ুরেটিক্স, স্পেশালি যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। হাই ডোজ ডায়ুরেটিক্স দিলে আবার ওই সেম টাইম ভ্যাসোডাইলেটর নিয়ে কাজ করবে। এরপর হলো বিটা ব্লকার যোগ করবেন ক্লাস 1। বিটা ব্লকার যদি একসাথে দিতে পারবো কিনা, বিটা ব্লকার প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দুইটা দেওয়া যাবে সিলেক্টিভলি, দুই ক্ষেত্রে দেওয়া যাবে। এর আগের ফার্স্ট বুক ছিল যে দুইটা যদি একত্রে যোগ করা হয় তাহলে কোনো অ্যাডিড বেনিফিট আসে না, এবং বরং এট দি সেম টাইম যে বেশি রেট হয়ে হয়। এবং এখন মানে এই ক্ষেত্রে এখনকার গাইডলাইনও বলতেছে যে যদি বিটা ব্লকার ইনএফেক্টিভ থাকে অথবা নট টলারেটেড থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম, নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আইদার ভ্যারাপ্যামিল অর ডিলটিয়াজিন আমরা এটা প্রেসক্রাইব করতে পারি। না হয় তাহলে সেপ্টাল রিডাকশন থেরাপি, এবং এটা সার্জিক্যাল মানে ক্যান্ডিডেট যদি মানে না থাকে তাহলে সেপ্টাল অ্যাবলেশন করবেন। আর যদি সার্জিক্যাল ক্যান্ডিডেট ফিট থাকে অথবা আদার কন্ডিশন থাকে, যেমন হইলে যে ওই লিপটেট গুলা মানে এই থাকে, স্যাম থাকে, অ্যানাটমিক্যাল কনসিডারেশন থাকে আদার, তাহলে সেই ক্ষেত্রে আপনি অপারেশন এর জন্য যাবেন, সেখানে সেপ্টাল মায়োমেক্টমি। এবং ওই ক্ষেত্রেও যদি থাকে আদার সার্জিক্যাল ইন্ডিকেশন অর মানে নন স্ট্যান্ডার্ড ইন্ডিকেশন যদি থাকে তাহলে সেপ্টাল অ্যালকোহল এজ এ হোল মানে ট্রিটমেন্ট অপশন ফর অবস্ট্রাকটিভ সিমটোমেটিক হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি। যা আগে যা পড়ছি তার যদি সামারি করি তাহলে এই স্লাইডটা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে এটার ইন্ডিকেশন আমরা এটা এইভাবে মনে করতে ইচ্ছা করে একটু প্রথম দিকে বেশি বলছি, যেহেতু বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ইন্ডিকেশন এগুলো থাকার জন্য। ম্যানেজমেন্ট অফ হাইপারট্রপিক নন অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আমরা একদম স্লাইডে যাই। নন অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতেও ওই ক্লাস 1 এর ভিতরে আছে ওই অর একত্রে না, কিন্তু দুইটা, কারণ দুইটা একত্রে দিয়ে দেখা গেছে যে দুইটা মানে অ্যাডেড বেনিফিট তেমন আসে না। দুইটা যোগ করলে বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল, এখন বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই দুইটা যদি ফেল করে তাহলে এই দুইটার সাথে আপনি ডাইসোপাইরামাইড যোগ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে তিনটা না, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডাইসোপাইরামাইড, এর রিকমেন্ডেশন নাই। either beta blocker, a disopyramide অথবা non-dihydropyridic calcium channel blocker or dialpyramide. এখন in patient with non-obstructive hypertrophic cardiomyopathy with preserved ejection fraction, it is reasonable to add calcium channel blocker. Oral beta blocker দিতে পারবেন কিন্তু হেভি ডোজ না, লো ডোজে দেওয়া যাবে। আর hypertrophic unless angiotensin controller and angiotensin receptor blocker in the treatment of symptoms is not well established, এটা ক্লাস 2B, যে এসি ইনহিবিটর এবং এআরবি দেওয়া যাবে না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেরই দেখি প্রেসক্রাইব করতে যে এইচসিএম আছে, হাইপারটেনশন আছে, সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিই। আসলে এটা মানে ক্লাস 2B যে এটা ডিসকন্টিনিউ করতে হবে, এটা না ক্লাস 3 তে আসে নাই, কিন্তু ক্লাস 2B তে আছে, ডিসকন্টিনিউশন করতে হবে। আচ্ছা, in asymptomatic patient with non-obstructive HCM, the benefit of beta blocker or calcium channel blocker is not well established. তাহলে
যদি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট থাকে এবং নন অবস্ট্রাকটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে এস্টাবলিশড করা যায় না ক্লাস 2B ইন্ডিকেশন বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের। তাহলে শুধুমাত্র সিমটোমেটিক এবং অবস্ট্রাকটিভ মানে ক্লাস 1 ইন্ডিকেশন, আদারওয়াইজ এটার এস্টাবলিশড নাই। with atrial fibrillation সাইজবেস স্কোর করার কোনো দরকার নাই, এটা সাইজবেস ছাড়াই স্কোর ছাড়াই এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। এবং ডক্স বা নক্স যেটাই বলেন সেটা হলো প্রিফার্ড ড্রাগস। In patient with hypertrophic cardiomyopathy, clinical AF anticoagulation is recommended with direct acting oral anticoagulants as first line options and vitamin K dependence as a second line option, independent of CH2 DS2 PAX score. SASBES score ছাড়াই এটা আপনার দিতে হবে atrial fibrillation থাকলে। And monitor for 24 hours duration for a given episodes. Anticoagulation is recommended with DOX as first line option and vitamin K dependent as second line option. এই একই জিনিস ডিটেকশনটা অন্যভাবে করা হয়। আর একটা ক্লাস 1 আছে রেট কন্ট্রোল যেটা আছে স্প্লাইন্ট বিটা ব্লকার verapamil diltiazem are recommended with the choice of agents according to patient preference and comorbid condition. রেট কন্ট্রোলের জন্য আমরা যে যদি ইসের গাইডলাইন দেখি, যে এএফ এর গাইডলাইন দেখি রেট কন্ট্রোলের জন্য, সেখানে আছে বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করবে। এই ক্ষেত্রে ডিগক্সিন কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। ডিগক্সিন দেওয়া যাবে না। আর ক্লাস 2A হলে পেশেন্ট উইথ এসএমএস এটা লাগবে না, ক্লাস 2 এটা ওইটুক জানলেই হবে। আর পেশেন্ট ম্যানেজমেন্ট হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এটি এই ক্ষেত্রেও যদি এই ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া থাকে, অনেক সময় এসসিএম এর ক্ষেত্রে life threatening ventricular tachyarrhythmia refractory to maximal antiarrhythmic therapy and ablation, heart transplantation is indicated. মানে ট্রান্সপ্লান্টেশন এর আগে যেগুলো দেওয়া যাবে সেগুলো হতে হলে অ্যামাইডরন, ডপিডনিন, মেক্সিলিটিন এবং সাটালন। এবং আরো দেওয়া যাবে সেটা হলো বিটা ব্লকার অ্যান্টিঅ্যারিথমিক ইন চিলড্রেন, বিটা ব্লকার অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ থেরাপি এগুলো দেওয়া যাবে। আর পেশেন্ট উইথ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি পেসিং ক্যাপাবল উইথ আইসিডি এন্ড প্রোগ্রামিং অ্যান্টিটেকিকার্ডিয়া পেসিং করা যাবে। হাইপারট্রফিক অ্যাডভান্সড হার্ট ফেলিওর, যদি অ্যাডভান্সড হার্ট ফেলিওর থাকে সেই ক্ষেত্রে আবার চলে আসবে। আমরা এটা দেখলে কলমটা দেখ function with an ejection fraction less than 50%, guideline directed therapy for heart failure with reduced ejection fraction recommended. তার মানে হলো গাইডলাইনে যে সমস্ত থেরাপি আছে তাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই In patient with hypertrophy and systolic dysfunction, diagnostic test to assess the concomitant causes of systolic function, that's a CAD is recommended. তারপরে হলো in patient with non-obstructive hypertrophic cardiomyopathy and advanced heart failure, pulmonary exercise test
should be performed to quantify the degree of functional limitation and aid in selection of the patient for heart transplantation and mechanical support. In patient with obstructive, non-obstructive hypertrophic cardiomyopathy, advanced heart failure, with life-threatening ventricular arrhythmia, refractory to guideline-directed therapy, heart transplantation in accordance to cardiac guideline. মানে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করলে তোমার হার্ট ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে, গাইডলাইন ডাইরেক্টেড মেডিকেল থেরাপি। তার মানে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইএসোপাইরামাইড ফেল করলে। এটা আমরা ওই যে চ্যাপ্টারটা দেখছিলাম, একটা চ্যাপ্টার রেখে গেছিলাম, সেটা অবস্ট্রাকটিভ যদি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, এই উপরেরটার যদি কথা খেয়াল করেন যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অবস্ট্রাকটিভ প্যাথোলজি, ইয়েস দিয়ে আমরা ওই পাশে চলে গেছিলাম। ইয়েস যদি থাকে তখন আমরা বলছিলাম যে ভ্যাসোডাইলেটর যে সমস্ত ড্রাগস গুলো আছে সেগুলো উইথড্র করতে হবে, উইথড্র করে দিয়ে ক্যালসিয়াম বিটা ব্লকার, তারপরে আসলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরপরে যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে তাহলে ডাইসোপাইরামাইড। ডাইসোপাইরামাইড পরে ওই পাশ থেকে সেপ্টাল রিডাকশন থেরাপি ছিল। যদি এটা সার্জিক্যালি ক্যাপাবল থাকে তাহলে মায়োমেক্টমি, সার্জিক্যালি ক্যাপাবলি না থাকলে এটা সার্জিক্যাল অ্যাবলেশন ছিল। এটা ছিল অবস্ট্রাকটিভ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে ছিল। বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর কোনো রোল নাই অ্যাসিম্পটোমেটিক পেশেন্টে। এখন দেখি আমরা অবস্ট্রাকটিভ প্যাথোলজি থাকবে না, সেই গ্রুপের কি করতে পারি আমরা। তারপরে সিস্টোলিক ফাংশন দেখতে হবে। যদি সিস্টোলিক ফাংশন লেস দ্যান 50% থাকে তাহলে জাস্ট সেম অ্যাজ হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্ট। এখানে দেখেন আর্নি, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার এবং এমআরএ অ্যাজ পার হার্ট ফেলিয়ার গাইডলাইন। যদিও এসি ইনহিবিটর, এআরবি ক্লাস 2B মানে ইন্ডিকেশন, যেটা ডিসকন্টিনিউ করো, কিন্তু যখনই হার্ট ফেলিয়ার হবে তখন ক্লাস 1 হয়ে যাবে। এই জিনিসটা দোসরার মতো আছে। মানে কালকে একটা গুগলি শুনতেছিলাম যে সে হাসতে হাসতে মরে যাই। বলছে যে দুইটা বাস দুই দিক থেকে আসতেছিল, কিন্তু বাসের সামনে একটা আসার পরে একটা ব্রিজ পড়ছে, এই ব্রিজটা দিয়ে একটা বাস যেতে পারবে, হ্যাঁ, দুইটা বাস যেতে পারবে না। কিন্তু দেখা গেল কি সেই বাসটার উপর দিয়ে দুইজন ড্রাইভার চলে আসতেছে। তাহলে কেমন করে সম্ভব এটা? আসলে ড্রাইভার বাস ছাড়া চলে আসতেছিল, দুইজন ড্রাইভার ছিল তার এসে। এখানে হলো যদি এলবি ইজেকশন ফ্র্যাকশন 50% থাকে, যেটা ক্লাস 2B ছিল ডিসকন্টিনিউশন, সেটা ক্লাস 1 হয়ে যাবে। এবারে ইভ্যালুয়েশন ফর আদার কজেস অফ দি ইজেকশন ফ্র্যাকশন, যেমন সিএডি আছে কিনা অথবা অন্য কোনো কারণ আছে কিনা, সেটা ক্লাস 2 এ এসে মানে ডিসকন্টিনিউ দি নেগেটিভ আইনোট্রপিক এজেন্টস, ভ্যারাপামিল, ডিলটিয়াজিন এবং ডাইসোপাইরামাইড, আগে যেবারে বলছিলাম আমরা, সেটা ডিসকন্টিনিউ করব আমরা। আর ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার আইসিডি এখানে লাগাই দিতে পারেন। হার্ট ফেইলিওর মানে ফেইলিওর মানে নট কন্ট্রোল উইথ, এখান থেকে হলো রিহ্যাবিলিটেট দি গাইডলাইন মেডিকেটেড থেরাপি, এবং তারপরে যদি এনওয়াইসি ক্লাস 1 to 2 থাকে কন্টিনিউ দি কারেন্ট ম্যানেজমেন্ট, এবং এটা কন্টিনিউ করতে বলছে এইখানটা থেকে। এবং এটা যদি না হয় তাহলে সিমটমস আফটার সিআরটি যদি থাকে, সিআরটি থেকে এলবি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 50% এলবিবি সিআরটি বসাই দিতে হবে। যদি না থাকে তাহলে ইভ্যালুয়েশন ফর হার্ট মানে ট্রান্সপ্লান্টেশন, আলটিমেটলি এনওআইসি ক্লাস 2 to 3 থাকলে হবে। এই চারটাও মানে খুব বেশি ইম্পর্টেন্ট। এলবি ইজেকশন 50% এর উপরে থাকলে ওই ভেন্ট্রিকুলার এরিথমিয়া আছে কিনা এটা রিহ্যাবিলিট করে মানে ট্রিটমেন্ট দিতে হবে। পারসিস্টেন্ট সিম্পটম থাকলে ট্রান্সপ্লান্টেশনের দিকে যেতে হবে।
এটা মানে অ্যাজ এ হোল, যে সমস্ত পড়াশোনা করলাম তার সামারিটা এইখানটার মধ্যে আছে। আর একটা সামারি স্লাইড আছে, এটা দেখে আমরা একটু শেষ করি। এই যে প্রেগনেন্সিতে স্পোর্টস এর কথা তো পড়াইছেন আপনারা। আর একটা সামারি স্লাইড, পাঁচ নম্বরটা পড়ে ফেলছি। 5 এবং 4, এই যে 5 এবং 4 এই দুইটা মানে ট্রিটমেন্টের ভিতরে 5 নম্বর স্লাইডটা এবং 4 নম্বর স্লাইডটা। এই যে 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা স্লাইডই হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি এই অনুসারে মানে গাইডলাইন আপনারা নিয়ে নিন। না যদি কেউ ডাউনলোড করে না পারেন তাহলে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো না, সে দিয়ে। যে সম্পর্কে অল্প কিছু বলি, তারপরে এটা আমরা শেষ করে দিই। লাইফস্টাইল চেঞ্জেস, স্পোর্টস, সেক্স activity, occupation, pregnancy. For pregnant women with hypertrophic cardiomyopathy, NTF and other indications for integration, low molecular weight heparin or vitamin K dependent antagonists are recommended for stroke prevention. যদি এফ থাকে তাহলে আমরা জানি যে ডক্স দিতে পারব। In pregnant women with HCM, selected beta blocker should be administered for symptoms related to outflow tract obstruction or arrhythmia with monitoring of the fetal. HCM, vaginal delivery is recommended as first choice of option. And affected families with HCM, preconceptional and prenatal reproductive and genetic counseling should be offered. Class 1 সবগুলাই। তারপরে হলো for pregnant women with HCM, care should be coordinated between their cardiologist and obstetrician. For the patient with HCM who are deemed high risk, consultation is advised with expert in maternal fetal medicine. আর class 2 এর মধ্যে আছে stable HCM who wish to become pregnant, shared decision regarding the potential maternal risks and fetal risks and initiation of the guideline directed therapy. Patient with HCM, cardioversion for new or recurrent, particularly if the symptoms suppression is symptomatic, is reasonable. DC shock দিতে পারবেন যদি ট্রিটমেন্ট হেমোডাইনামিক কম্প্রোমাইজ হলে দেওয়া যাবে, অথবা মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করলে দিতে পারবেন। General anesthesia is required. তো সেই ক্ষেত্রে জেনারেল অথবা এপিডুরাল অ্যানেস্থেসিয়া ইজ রিজনেবল। কিন্তু এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিলে হাইপারটেনশন হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা ওই যে ভলিউম ওভারলোড করে আবার দিয়া। In pregnant women with HCM, it is reasonable to perform serial echocardiogram, particularly during the second and third trimester when hemodynamic load is highest and if clinically symptoms develop. In pregnant women with HCM, fetal echocardiography may be considered for diagnosis of fetal HCM in the context of prenatal counseling. Comorbidities, dyslipidemia, atrial fibrillation, heart failure, এগুলোর ম্যানেজমেন্ট তো আলাদাভাবে তারা বলছি, এগুলো আলাদাভাবে দিবেন। এটাই মোটামুটি ভাবে শেষ। লাইফস্টাইল মডিফিকেশন অ্যাজ জেনারেল ফর্মুলার মতোই আছে। তাহলে যদি মানে এসে দেখেন তাহলে দুইটা 3টে স্লাইড খুব বেশি ইম্পর্টেন্ট।
প্রথম স্লাইডটা হলো গত ক্লাসে আমরা বলছিলাম যে সিলেকশন কিভাবে করবেন। এটা 3 নম্বর স্লাইডটা, সিলেকশন কিভাবে করবেন। না মনে রাখলে 3টে স্লাইড যদি আপনি মনে রাখেন তাহলে মোর দেন 80% আপনার কভার থাকবে। ফিগার 3, 4 এবং 5। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে মানে আসলে ঝামেলাটা হবে যখন পেশেন্টের থাকবে, পেশেন্ট হাইপোটেনশন থাকবে এবং পেশেন্ট শকে থাকবে, সেটার ম্যানেজমেন্ট করাটা মানে আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল থাকবে এবং সেই ম্যানেজমেন্টে সবাই পারবে না। কারণ পারবে না করলে সবাই আইনোট্রপিক দেবে এবং এমন আইনোট্রপিক দেবে যাতে হার্ট রেট বাড়বে, সেই সমস্ত দিতে হবে। আর শেষ ব্যাচের স্কোরের জন্য এটা মনে রাখতে হবে যে এটা ভালভুলারি এর মতো কোনো শেষ ব্যাচের স্কোর লাগবে না, কিন্তু মানে ডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আসবে। যেমন ভালভুলারি আমরা বলি যে ওয়ারফারিন ফার্স্ট লাইন ড্রাগ আসবে, আর এই ক্ষেত্রে হলো স্কোর লাগবে না, কিন্তু ডক্স আসবে ফার্স্ট লাইন ড্রাগ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। শোয়েব ভাই জয়েন করছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ডাক্তার উমর ফারুক স্যার। স্যার জি বলেন। স্যার প্রেজেন্টেশনটা স্যার খুবই ইনফরমেটিভ হয়েছে স্যার, এবং এইচসিএম সম্বন্ধে স্যার মানে অনেক না জানা তথ্য স্যার আজকে আমরা জানতে পারছি স্যার। আর আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, যে এইচসিএম সাউন্ড কম শোনা যাচ্ছে এইচসিএম পেশেন্ট যদি স্যার স্টেজ 3 হাইপারটেনশন নিয়ে আসে স্যার, মানে এই বিটা ব্লকার বা যেসব ড্রাগ স্যার দেওয়া যায় এগুলো করতে পারি স্যার, এখানে যদি একটু বলেন স্যার। আচ্ছা, এক্ষেত্রে মানে ফার্স্ট লাইন যে ড্রাগ গুলো আছে সেগুলো হলো বিটা ব্লকার, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কিন্তু বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ভিতরে আমরা মানে নন ভ্যাসোডাইলেটর বিটা ব্লকার যেগুলো আছে সেগুলো দিতে পারবো। নেবিভোলল এগুলা ছাড়া? হ্যাঁ, না যে মানে অ্যাজ এ হোল মানে মেটোপ্রোলল যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে, এবং মেটোপ্রোললও যদি হাইস্ট ডোজ টলারেটেড যদি কন্ট্রোল না হয় সেই আমরা ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে 240 মিলিগ্রাম ভ্যারাপামিলও ইউজ করা যায় যদি প্রেশারে যায়। এরপরে যদি কন্ট্রোল না হয় তাহলে ক্যালসিয়াম মানে এআরবি এবং অন্য ভ্যাসোডাইলেটর যেগুলো আসে, এসি ইনহিবিটর, এগুলো কিন্তু ক্লাস 2B কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে, কন্ট্রাইন্ডিকেশন না, ডিসকন্টিনিউশন করার যে মানে কথা আছে। কিন্তু এগুলোর যদি এলবি ডিসফাংশন থাকে সেগুলো কিন্তু আবার ক্লাস 1 এর ভিতরে চলে আসবে। সেক্ষেত্রে আবার ভ্যারাপামিল ডিসকন্টিনিউশন অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডিসকন্টিনিউশন করা যাবে, এবং প্রয়োজনে ওকে দেওয়া যাবে। অন্যান্য যে সেন্ট্রালি ড্রাগস গুলো আছে ইউজ করা যাবে। এগুলোর ভিতরে ড্রাগস এর ভিতরে আপনার মানে ডায়ুরেটিক্স থাকবে লো ডোজে, আর হলো ইসের আপনি অন্য যে মানে আলফা ব্লকার মানে অন্য যে ড্রাগ গুলো আছে সেইগুলো যোগ করতে পারবেন, এবং প্রয়োজন হলে মানে ক্লাস মানে এসি ইনহিবিটর দেওয়া যাবে উইথ কশন। ফেলিওর থাকলে তো ক্লাস 1 ইন্ডিকেশন দিতেই পারবো, ফেলিওর না থাকলে সেটা দেওয়া যাবে। যেমন মেটোপ্রোলল কত হাইয়েস্ট ডোজ কত দেওয়া যায়, 200 মিলিগ্রাম পর্যন্ত মেটোপ্রোলল হাইয়েস্ট ডোজ দেওয়া যায়। কেবল হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি দেরি করো। আচ্ছা ওই সমস্ত স্লাইড 3টা মানে পিকচারের মধ্যে মানে মোটামুটি ভাবে চলে আসছে। যদি কারো না থাকে, হ্যাঁ বলেন, কোশ্চেন না করি তখন ওয়াল থিকনেস যদি 15 উপরে হয় তখন আমাদের সাসপিশন হয় এটা হয়তো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এই ক্ষেত্রে স্যার 15 না 14 উপরে গেলি, 14 আর 10 উপরে গেলি 1:4:1, 14 এবং 10, 14 অথবা 10। জি স্যার, 14 আর 10। হ্যাঁ, এটার উপরে গেলে আমরা সাসপিশন করব যে এটা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হইতে পারে স্যার। স্যার ইনজেকশন ফ্র্যাকশন তো অনেক সময় দেখা যাচ্ছে এটা ভালোই থাকে, আপনি যেটা স্লাইডেও দেখাইছেন 50-এর উপর, জাস্ট 50-এর নিচে আসলে আমাদের হয়তো একটু ম্যানেজমেন্টে চেঞ্জ হয়ে যাবে, যেটা হার্ট ফেলিয়ার হিসেবে 50 এর নিচে আসলে এসি বিটা ব্লকার যোগ হবে এবং কি আর্নিও যোগ থাকে, মানে হাইপার টেনশন থাকে, ওখানে এসি ইনহিবিটর আবার দেওয়া যাবে না বলছিলেন স্যার। না, বলছি যে এলবি ইনজেকশন ফ্র্যাকশন যদি কম থাকে, 50 এর নিচে থাকে, সেই ক্ষেত্রে আপনি এসি ইনহিবিটর আর্নি ক্লাস 1 ইন্ডিকেশন। আপনি খেয়াল করছেন কিনা, আমি মনে হয় যে একটু খেয়াল করেন নাই জিনিসটা। ওখানে এসি ইনহিবিটর আর্নি ইন্ডিকেটেড স্যার, খেয়াল করছেন কিনা ওইটা? একটা জায়গায় বলছিলেন স্যার এসি ইনহিবিটর দেওয়া যাবে না স্যার। এটা বলছি যদি মানে ক্লাস 1 এ বলছি, ক্লাস 2B তে বলছি দেওয়া যাবে না যদি এটা এলবি ইনজেকশন ফ্র্যাকশন থাকে, এই ক্ষেত্রে বলছিলাম। এইটা দেখেন, জি এই ক্ষেত্রে কিন্তু এসি ইনহিবিটর এবং এআরবি এগুলো দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে দেওয়া যাবে না স্যার কোন সময়, যে স্যার এটা এই কথাটা দেওয়া যাবে না হচ্ছে যদি এলবি ইনজেকশন ফ্র্যাকশন 50 এর উপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্লাস 2B ডিসকন্টিনিউ করা এসি ইনহিবিটর। জি স্যার, 50 এর উপরে এখানে বলছিলাম। এইটা আর কি। জি স্যার, এখানে আপনি ওই যে মানে সিমটোমেটিক পেশেন্ট, তারপর হলো আছে, তারপর ভ্যাসোডাইলেটার্স, এইখানটা হলো, এটা হলো অ্যাভয়েড করবেন আর কি। আর ভিতরে লেখা আছে এটা ক্লাস 2B, যে এটা অ্যাভয়েড করাটা। জি স্যার। জি স্যার, এখানে বলছিলেন যে এটা হচ্ছে যে প্রেসার গ্রেডিয়েন্ট আরো বাড়ায় দেয় যে ভ্যাসোডাইলেটেশন মানে এই হইলে, কিন্তু এটা ক্লাস 2B। আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি মানে ঔষধ দিলেন কন্ট্রোল হইতেছে না, সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন, কিন্তু যদি সম্ভব হয় তাহলে অ্যাভয়েড করে যাব। এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সরি বিটা ব্লকার যদি ফেল করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরপরে হলো আইদার ডাইসাপাইরামাইড যোগ করবেন অথবা সেপ্টাল রিডাকশন থেরাপিতে যাবেন। সেপ্টাল রিডাকশন আপনার হলো HCM এর ম্যানেজমেন্ট। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার যদি স্যার এই এর সাথে যদি স্যার এনজাইনা নিয়ে স্যার এনজাইনাল পেইন থাকে, সেক্ষেত্রে আমরা আইডিয়াল পেইনটা কি হবে স্যার? আমরা তো আইডিয়াল হলে এনজাইনার যে মানে ইসকেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্ট যেটা আছে সেটা আপনার করতে হবে। সেই ক্ষেত্রে এসি ইনহিবিটরটা আপনি যদি না ইউজ করে পারা যায় তাহলে এসি ইনহিবিটর, সেক্ষেত্রে আপনি নাইট্রেটও একই রকম ভ্যাসোডাইলেটেশন তৈরি করবে। সেই ক্ষেত্রে আপনার জন্য মানে এই পেইন রিলিফ না কমলে আপনার নাইট্রেটস দিতে হবে, কিন্তু নাইট্রেটস অ্যাজ এ হোল এটা ভ্যাসোডাইলেটর, এটা মানে 50% এর উপরে থাকলে আমরা মানে করব না, ডায়াবেটিক্স এগুলো যোগ করবো না, কিন্তু
50% এর নিচে হইলেই আমরা দেখেন এই ক্ষেত্রে ক্লাস 1 ইন্ডিকেশন করে ফেলছে। জি স্যার। এই যে দেখেন 50% এর নিচে ক্লাস 1 ইন্ডিকেশন। আবার আমরা বলতেছি ওই পাশে বলতেছি 50% এর উপরে যদি থাকে তাহলে ওই মেয়েটা কি আসে কাজ করতে কালকে? হ্যাঁ, কালকে আসছিল, শিখছে কাজ। কালকে মনে হয় 2টা না 3টা বার। এর আগের দিন 2-3টা 4টা দেখায় মহিলা। হ্যাঁ, ডেইলি কালকে দেখছি সকালে। কাল কয়টার সময় আসছিল? আমি এখান থেকে যাওয়ার পরে দেখছি। আচ্ছা দেখিস, আমার একটু জানাইস যে আসলে এই হলো মানে মানে এই তিনটে স্লাইডটাই আপনারা যদি একটু করে রাখেন তাহলে মোটামুটি ভাবে আর হলো মানে লাস্ট ইভেন্ট হলো মানে যদি আপনি গাইডলাইন মেডিকেটেড থেরাপি ফেল করে তাহলে আপনি আলটিমেটলি মানে আইসিডির দিকে যাইতে পারবেন। এই যে দেখেন ক্লাস 2 এ ইন্ডিকেশন আছে আইসিডি, এবং আইসিডি পরবর্তীতে ইভেন্ট হলো কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। জি আর এইচসিএম এ এটা প্রথম দিন পড়াইছিলাম এই চার্টটার ভিতরে। এই চার্টটা হলো মানে এত ফেভারিট এবং এত সুন্দর একটা চার্ট যে পুরো বই মানে পুরো ইটা মানে পড়ার দরকার নেই। 3টে স্লাইড মানে 3টে স্লাইড পড়লে আমি সারাক্ষণ পড়ে টরে যাই দেখলাম যে এই 3টে স্লাইড যদি পড়া থাকে তাহলে হয়ে যায়। কিন্তু আসলে হচ্ছে কি এগুলা মানে এত শর্ট যে এগুলা ভিতরে গুলো জানতে গেলে আবার ভিতরেটা একটু পড়া থাকলে না থাকলে একটু বোঝা কঠিন হয়ে পড়ে। ভিতরেটার পরে পড়ে টরে যদি আপনি এই 3টে স্লাইড দেখেন তাহলে এভরিথিং উইল বি অলরাইট। এই ক্লাস 1 হইলো যদি ইভেন্ট থাকে, ক্লাস 2 হইলো যদি মোর দ্যান 1 রিস্ক ফ্যাক্টর থাকে, এবং এলবি ইজেকশন ফ্র্যাকশন 50% এর নিচে এইটা কোশ্চেন ফেভারিট কোশ্চেন ওখানে লেখা থাকে কাগজের মধ্যে যে মানে পেসমেকার আর আইসিডি। কেউ জিজ্ঞাসা করে পেসমেকারের ইন্ডিকেশন, ইন্ডিকেশনের বাইরে তো জিজ্ঞাসা করতে সুযোগ নাই। 5 মিনিট আপনাকে মানে 15 মিনিটের ভাইবা, আপনার 15 মিনিটের ভাইবার মধ্যে হলো আপনার প্রথম 5 মিনিট চলে যায় হলো 2টা এক্সরে আর 2টা ইকোতে আপনার কথা বলতে। এখানে হলো 2-2.5 মিনিট মানে 2জন এক্সামিনার নিয়ে যায়। এরপর থাকে আপনি তো বেল বাজাইছেন, আপনার তো বলছি 5 মিনিট পর বেল বাজাই দিবেন যে আমি আর 5 মিনিট পরে। হ্যাঁ, এবার 20 মিনিট সময় নেওয়া হয়েছে টাইম প্ল্যান যাচ্ছিল না। 20 মিনিটে মানে প্রথম জনে কারে দিয়েছিলাম বদরুল নাকি? হ্যাঁ, কোশ্চেনের জন্য রাখা হয়েছে। বদরুল একটু টাইম আমরা বেশি নিয়েছি। দেখেন মানে 2 বছর আপনি লেখাপড়া করছেন, 15 মিনিটে আপনারে জাজ করা হয়েছে। আর পরীক্ষাটা আরো এক্সটেন্সিভ হওয়া উচিত, আধা ঘন্টা ধরে আসলে মানে পরীক্ষা নেওয়া উচিত। আধা ঘন্টা ধরে যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে আর কি করা হয়, একটা না পারলে ভিতরে জিজ্ঞাসা করা যায়, তাহলে ভিতরে জিজ্ঞাসা করার আগেই তো মানে বাদ হয়ে যায়। আমরা ধরে নেই আপনারা যা জানেন তার 50% আপনি প্রডিউস করতে পারতেছেন, আরো 50% আপনার কাছে আছে, এটা ধরেই আমরা আগাই আর কি। স্যার যদি হ্যাঁ যদি অ্যান্টিসেপ্টাল এমআই হয় স্যার, সেটা কি স্যার বেনিফিশিয়াল কিনা না স্যার? এটা যদি অবস্থা থাকে থিওরিটিক্যালি যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে, শুনেন সিমটোমেটিক যদি থাকে এবং পেশেন্ট যদি মানে থাকে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি উইথ সিমটম যদি থাকে এবং তার যদি সেপ্টালে এমআই হয় তাহলে সেটা বেনিফিশিয়াল ওই লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা কমে। কারণ আমরা মানে আয়োট্রোজেনিক এমআই করি তো ওইখানে অ্যালকোহল ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চেসে অ্যালকোহল ইনজেকশন করে দেয়, ইনজেকশন করে দিয়ে এমআই তৈরি করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এমআইটাই হয়, নন এসটি এমআই হয়।
ম্যাক্সিমামই হয় ওই অ্যান্টিসেপ্টাল এমআই হয়েছে জি স্যার। অ্যান্টিসেপ্টাল এমআই হয়ে যাবে। এই ট্রিটমেন্টটা অবসুলেট করে দিছিল মানে হাস্টের 13 এডিশনে। আমরা হাস্টের 13 এডিশনে আমরা যখন পড়ছি, আমরা এমডি তে আমরা মনে হয় 11 পড়ছি না 12 জন পড়ছি আমরা, আপনারা পড়ছেন 13। আমরা 13 স্যার। হ্যাঁ আপনার 13, আমরা পড়ছিলাম মনে হয় 10। আমরা 10-এ কিন্তু পড়ে আসছিলাম যে সেপ্টাল অ্যালকোশন আর হলো মানে ডুয়েল পেসমেকার উইথ মানে শর্ট প্রোগ্রামড মানে ডিলে, মানে সিকোয়েন্সিয়াল এবং মানে ইসের জন্য পেসিং এর জন্য মানে এটিএল অপশনে ছিল। এখন কিন্তু হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে ডুয়েল সেগমেন্ট অপশন নাই, এটা অবসলিউট হয়ে গেছে। মানে সেপ্টাল অ্যাবলেশন অবসলিউট হয়ে গেছিল, এখন আবার সেপ্টাল অ্যাবলেশন ফিরে আসছে। স্যার শেবুলের কাছে আজকে পাবো স্যার লেকচারটা স্যার? এটা নিয়ে নিব স্যার। জি স্যার। এটা আমি মানে নেট ভালো থাকলে আমিও দিয়ে দিতে পারবো না, আমার কাছে আছে, দেখি আমি এখনই বসে সবারই দিয়ে দিতে পারি কিনা। আর মানে কোনো কিছু জানলে সবাই মিলে একত্রে জানবেন, সবাই মিলে একত্রে জানলে হবে কি ভুল ভ্রান্তি কম হবে। হ্যাঁ আপনি একা জানলে অন্যরা যদি না জানে তাহলে সেই জিনিসটা মানেই হবে চিকিৎসায় মানে ব্যাঘাত ঘটবে। এইসব জানি, এটা হলো বোকা, মানে বোকার স্বর্গে থাকা। সবাই মিলে জানবেন, মাঝে মাঝে ভুল হবে, আপনি নিজে যে অরিজিনাল সেও ভুলে যাবে মাঝে মাঝে, তারে আবার ধরাই দিতে হবে। আমিও মাঝে মাঝে ভুলে গেলাম যে মানে চিকিৎসা কি যেন ছিল, কারণ নতুন চিকিৎসা রপ্ত করা কিন্তু খুব সহজ না, স্যার খুব আমরা কঠিন। নিজেরা অসুস্থ হলে তো স্যার আমাদের ট্রিটমেন্ট লাগবে স্যার। হ্যাঁ নিজেরা অসুস্থ হলে কে ট্রিটমেন্ট করবে? জি স্যার, জি স্যার। কাজে অলওয়েজ মানে তোমার জুনিয়র তুমি মানে সেকেন্ড টোয়াইসই কে তোমার হলো যে সবচেয়ে বড় ব্যাটালিয়ন হিসাবে তৈরি করে রাখতে হবে। আমার খুব মানে স্যাটিসফ্যাকশন আছে যে আমরা এই করোনাকালীন সময়ে যে আমি পুরোপুরি হয়তো কোর্স কমপ্লিট করে দিতে পারি নাই, এই ফার্স্ট টাইম আমরা কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমার মানে সেকেন্ড অর্ডারে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, আপনাদের কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু এই কোর্সটা কমপ্লিট হয়েছে, নতুবা কিন্তু হইতো না। আপনারা যেভাবে প্রতি মাসে কন্ট্রিবিউট করছেন মানে ইসের জন্য, যে পরিমাণ শ্রম দিচ্ছেন, ইটস আসলে মিরাকেল যে কোর্সটা কমপ্লিট হয়েছে। এবং গর্ব করে আমরা বলতে পারবো যে আমরা ওসমানীতে আমাদের কার্ডিওলজির কোর্স আমরা কমপ্লিট করতে পারছি। আপনারাও গর্ব করে বলতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় না থাকলে কি হবে, মানে মাস্টার হইয়া আমরা ওখানে কোর্স কমপ্লিট করি। এখানে স্যার আপনার সদিচ্ছাতেই স্যার সবকিছু সম্ভব হয়েছে স্যার। না এটা সম্ভব, এই যে দেখেন আমরা 9টায় আগে ক্লাস নিতাম, সেখান থেকে আমরা সরাই নিয়ে আসছি যে 8টায় ক্লাস নেব, সম্ভব, এমন কিছু না। এখন আমরা মানে 9:30টার মধ্যে শেষ করে ফেলি, আমরা 9টায় শেষ করে ফেলবো, আমরা 9:30টার মধ্যে হাসপাতাল থেকে চলে গেলে দাঁড়াই গেলে আরো ইজি হবে, 1 ঘন্টা সেভ হওয়া। কিন্তু এই যে মানে এই ক্লাসটা যদি ফিজিক্যাল হইতো তাহলে হয়তো এত লোকজন এত সকালবেলা দৌড়ে এখানে অ্যাটেন্ড করা কঠিন হইতো। আর যারা মানে আমরা এমনি অন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা যারা অ্যাটেন্ড করি এই ক্লাসগুলোয়, ফিজিক্যালি হয়তো সম্ভব হবে না, মানে অর্ধেক যদি যান, তা আপনাদের বসতে দেবে না, ছাত্রদের বসতে দেবে, কিন্তু যদি আপনি সাইলেন্টলি যোগ দিয়ে বসে থাকেন, আপনি নাস্তা করেন, খাওয়া দাওয়া কমপ্লিট করেন, কিন্তু আপনি যদি শুনতে থাকেন, এতেও অনেক অ্যাডভান্টেজ, আপনি শেষে কন্ট্রিবিউট করতে পারেন। আপনার সবচেয়ে বড় জিনিস হলো আপনি নিজে কন্ট্রিবিউট করতে পারেন, আপনার মানে এক্সপিরিয়েন্স এবং আপনার এটা হলো ওইসব জিনিস। আমরা শেষ করব, যদি কেউ মানে কন্ট্রিবিউট করতে চান কিছু, তাহলে আপনি নিজে আনমিউট হয়ে কন্ট্রিবিউট করেন।